কোনো জোর করেনি, আর আমারও থাকার কোনো ইচ্ছা ছিল না। চলে আসি ঢাকা। কালকে আমার কলেজ, তাই বাসায় গিয়ে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলেজের জন্য রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে ঢুকতেই যা দেখার বাকি ছিল ওইটাও আমি দেখে নিলাম। আমার লাইফে সব থেকে বেশি যে মেয়েটাকে আমি ভালোবাসতাম, আমার লাইফে যে মেয়েটাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, যাকে সব থেকে আমি বেশি ভালোবাসতাম, সেই মেয়েটা অন্য একটা ছেলের হাত ধরে ঘুরতেছে। এটা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছিল কেউ আমার বুকের উপর পাথর ঢেল মেরে ফেলেছে। আমি যাকে আমার জীবনের সব থেকে বেশি ভালোবাসতাম, যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, যে আমার পুরো দুনিয়া ছিল, সে এখন আমার চোখের সামনে অন্য একটা ছেলের হাত ধরে ঘুরতেছে। যেটা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছে কেউ আমার বুকে ছুরি দিয়ে আঘাত করতেছে। নাদিয়াও তার সাথে ছিল। অবশ্য নাদিয়ার সাথে কিছু মেয়ে ফ্রেন্ডও ছিল। আমি কেন আদিবার মতো হতে পারলাম না? আমি কেন অন্য কাউকে ভালোবাসতে পারলাম না? আমি কেন তার মতো অন্য কাউকে নিয়ে জীবনটাকে সাজাতে পারলাম না? নিজের কাছে এই প্রশ্নের গুলার উত্তর খুবই জানতে ইচ্ছা করতেছে। আমি খুবই বোকা একজন মানুষ। আমার মনে হলো আমার বিশুদ্ধ হওয়ার আগে আমাকে চালাক হতে হবে। আমি সত্যি অনেক বোকা মানুষ, যে কিনা সবসময় মানুষের কাছে কষ্ট পেয়ে এসেছে। সেদিন আদিবার সাথে দেখা হওয়ার পর চেয়েছিলাম আমি কখনোই আদিবার সামনে পড়বো না, কিন্তু আমি আদিবার সামনে যেয়ে দাঁড়াই যাই। আমি এখন এমন একটা মানুষের সামনে দাঁড়াই আছি, যে কিনা অতীতে আমার ভালোবাসা মানুষ, গার্লফ্রেন্ড ছিল, এখন আমার প্রাক্তন। সে আমার সামনে অন্য একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা চমৎকার। তার পাশে আবার আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে, যে মেয়েটার কারণেই কিনা আমি আমার প্রাক্তনকে হারিয়েছিলাম। যদিও আমি মনে করি এখানে তার ভালোবাসাটা অনেক দুর্বল ছিল, তাই আমাকে ছেড়ে চলে গেছিল। আমি নাদিয়াকে শুধু একা দোষ দিতে পারি না। আমি আদিবার সাথে আর কথা বলবো না, সেটা ভেবেই আমি ওইখান থেকে চলে যাচ্ছিলাম। কিন্তু আমি আদিবার ডাকেই আবার থমকে দাঁড়ালাম। আমার মনে হলো দীর্ঘ অনেক দিন পর পরিচিত একটা কণ্ঠ অনেক মমতা নিয়ে আমাকে ডাকতেছে, কিন্তু মানুষটা আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু তার স্মৃতিগুলো এখনো আমার মনে রয়ে গেছে। কণ্ঠটা শুনে ঘুরে দাঁড়ালাম। সে আমাকে দেখে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমার বর্তমানের সাথে পরিচিত হবে না? তখন আমি বললাম, আমার ইচ্ছে নেই, হয়তো তুমি ভালোই আছো। এখন আর আমার কোনো কিছু জানার ইচ্ছে নেই। অন্তত তার সম্পর্কে আমি কিছু জানতে চাই না, যে কিনা আমার খারাপ সময় আমার পাশে থাকেনি, যে মানুষটা আমার খারাপ সময়ে আমাকে বিশ্বাস করেনি। তখন সে বলল, কিন্তু আমার তো বলার ইচ্ছা আছে। তখন আমি বললাম, কি বলতে চাও তুমি? তখন সে বলল, আমার পাশে যেই ছেলেটা দাঁড়িয়ে আছে, এই মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার জীবন উজাড় করে আমি তাকে ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। এই মানুষটা তোমার মতো না। আমি বাদে অন্য কোনো মেয়ের দিকে সে চোখ তুলেও তাকায় না। আমি সেদিনের জন্য অনেক বেশি খুশি। সেদিন তোমার সাথে ব্রেকআপ করার ফলে আজকে আমার ওর সাথে দেখা হয়েছে। আমার জীবনে সঠিক একজন মানুষ এসেছে। তখন আমি বললাম, আরো কিছু বলবে? তখন সে বলল, তোমার কিছু বলার নেই? তখন আমি বললাম, না, আমার কিছু বলার নেই, শুধু এইটুকুই বলি, বয়ফ্রেন্ড নিয়ে কখনো গর্ব করতে নেই। হয়তো আরো কিছু বলতো আদিবা, কিন্তু নাদিয়ার ডাকে সে ওইখান থেকে চলে যায়। আমিও সেখান থেকে চলে আসি। আমি চাইলেই আদিবার প্রত্যেকটা কথার জবাব আমি দিতে পারতাম, কিন্তু আমি দেইনি, কারণ আমি চাই না একটা মেয়েকে সবার সামনে অপমান করতে। ঠিকই সে আমাকে অপমান করার জন্য অনেক কথাই বলল, কিন্তু আফসোস হচ্ছে আদিবা যে ছেলেটাকে ভালোবাসে, সেই ছেলেটাকে আমি খুব ভালো করেই চিনি। একটু সময়, তারপর আদিবাও ভালোভাবে বুঝতে পারবে। অনেকদিন পর ডায়েরির সামনে কলম হাতে নিয়ে বসে আছি। আমি আগে অনেক কবিতা লিখতাম, অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতাম, কিন্তু সময়ের ব্যবধানে আজকে আমি কবিতা লেখাটাও ভুলে গেছি। পাপ যখন জানালায় করা না রে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। বাংলায় এমন একটা প্রবাদ আছে, আমার সাথেও ঠিক এমনটাই হয়েছে। আমি আমার জীবন সংগ্রাম নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, কবিতা লেখার আর সময় হয়ে ওঠেনি। শুধু ভেবেছিলাম 2 বেলা 2 মুঠো খেয়ে কিভাবে বেঁচে থাকা যায়। ঢাকায় আসার পর থেকে আমি কখনো সকালে খাবার খাইনি। এমনিতেই টাকার সমস্যা, তার উপর আবার ক্ষুধাও লাগে না। যেদিন বেশি ক্ষুধা লাগে সেদিন সকালে হোটেল থেকে খেয়ে নেই। যখন অনেক কষ্ট করেও কবিতাটা লিখতে পারলাম না, তখন ডায়েরিটা রেখে দিলাম। তখনই আমার ফোনে রিংটং বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখলাম একটা অচেনা নাম্বার থেকে কল এসেছে। আমার ফোনে ঠিক তেমন একটা কল ঢুকে না। লাস্ট কবে কল আসছিল সেটাও আমার মনে নেই। আমাকে সাধারণত কেউ ফোন দেয় না, তাই আমি কলটা রিসিভ করিনি। ফোনটা তুলতেই সুন্দর একটা কোকিল কণ্ঠের মেইলি আওয়াজ শুনতে পাই। ওই দিক থেকে একটি মেয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিলাম। তারপর ওই পাশ থেকে বলল, কে বলছেন ভাইয়া? তখন আমি বললাম, আপনি আমাকে ফোন দিচ্ছেন, আবার আপনি জিজ্ঞেস করতেছেন আমি কে। ব্যাপারটা খুব ভালো লাগলো। তখন মেয়েটি বলল, এই নাম্বার থেকে আমার এখানে একবার কল আসছিল, তাই আমি আবার কল ব্যাক করলাম। তখন আমি বললাম, এতদিন জানতাম রং নাম্বার থেকে কল আসলে ছেলেরা আবার কল করে, এখন দেখি মেয়েরাও করে। তখন মেয়েটি বলে উঠলো, আপনার ছাত্রকে কালকে পড়াতে হবে না, কালকে আমরা সবাই মিলে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি।
কালকে পরের দিন আসবেন। আমি আর কোনো কথা না বলে কলটি রেখে দেই।